আপনি যদি সম্প্রতি মালয়েশিয়ার কুয়ালালামপুর ভ্রমণ করার কথা চিন্তা করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য, যেখানে আমরা আপনাকে দেখাবো আমাদের 3 দিনের কুয়ালালামপুর ভ্রমণের সবকিছু। সাথে থাকছে সম্পূর্ণ মালয়েশিয়া ভ্রমণের বিস্তারিত খরচের হিসাব। তাহলে চলুন আমাদের সাথে ঘুরে আসি কুয়ালালামপুর থেকে। দুপুর 1টায় আমরা কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে ল্যান্ড করলাম। এয়ারপোর্টের ফর্মালিটি শেষ করে একটা ট্যাক্সি নিয়ে রওনা হয়ে গেলাম আমাদের গন্তব্য ট্যুরিস্ট এলাকা বুকিত বিন্তাং। বলে রাখা ভালো, কুয়ালালামপুর এয়ারপোর্টটা শহরের একদম বাইরে। এয়ারপোর্ট থেকে সিটি সেন্টারে আসতে 60 কিলোমিটার রাস্তা, প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগে। ট্যাক্সি ভাড়া পড়বে 65 থেকে 70 মালয়েশিয়ান রিঙ্গিত, বাংলাদেশি টাকায় যা প্রায় 1700 টাকার মতো। পৌঁছে আমাদের আগে থেকে বুক করা হোটেলে চেক ইন করে ফেললাম। এটা বুকিত বিন্তাংয়ে হোটেল রামাদার বিল্ডিংয়ে একটা সার্ভিসড অ্যাপার্টমেন্ট। কুয়ালালামপুরে হোটেল না নিয়ে এরকম সার্ভিসড অ্যাপার্টমেন্ট নিলে আপনার খরচ কিছুটা কম পড়বে, যদিও সকল সুযোগ সুবিধা মোটামুটি একই থাকে। Booking.com, অ্যাগোডা অথবা এ জাতীয় হোটেল বুকিং অ্যাপসগুলোতে এরকম অসংখ্য সার্ভিসড অ্যাপার্টমেন্ট আপনি খুঁজলে পেয়ে যাবেন। আমাদের এই স্টুডিও অ্যাপার্টমেন্টের ভাড়া পড়ছে 3500 টাকা করে। বিকেলে পায়ে হেঁটে চলে আসলাম মালয়েশিয়ার সবথেকে আইকনিক জায়গা পেট্রোনাস টুইন টাওয়ারে। আজ থেকে প্রায় 25 বছর আগে 1999 সালে এই টাওয়ার ওপেন করা হয়। 88টা ফ্লোর নিয়ে ওই সময়টায় পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং হিসেবে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল এই পেট্রোনাস টুইন টাওয়ার। এরপর 2004 সালে তাইপে 101 আর এখন তো বুর্জ খলিফা রয়েছেই। তবে টুইন টাওয়ার হিসেবে সবথেকে উঁচু বিল্ডিংয়ের রেকর্ড হোল্ডার এখনও কিন্তু মালয়েশিয়ার এই পেট্রোনাস টুইন টাওয়ারের। এই বিল্ডিং দুইটা এত উঁচু যে অনেকটা দূরে দাঁড়িয়েও সম্পূর্ণ বিল্ডিং ক্যামেরা ফ্রেমে বন্দি করতে অনেকটা কষ্ট করতে হচ্ছে। তাই নিজের চোখে না দেখলে এই জায়গার বিশেষত্ব বোঝানো সম্ভব না। টুইন টাওয়ারের ভেতরে মার্কেটে কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপর বিল্ডিংয়ের ভেতর থেকে একটা মেট্রোতে চড়ে আমরা চলে যাচ্ছি চায়না টাউনে। চায়না টাউনের এই এলাকাতে ঘুরে কিছুটা বিস্মিত হলাম, কারণ এখানে চাইনিজ দোকানদারের থেকে বেশি দেখলাম আমাদের বাংলাদেশি ভাইদের, যারা এখানে ওয়ার্ক ভিসাতে এসে এই দোকানগুলোতে কাজ করছে। তারপর রাস্তায় একটা জটলা দেখে সামনের দিকে এগিয়ে গেলাম। শুনলাম এখানে একটা চাইনিজ ফেস্টিভ্যাল চলছে এবং প্রায় সময়ই এরকম কিছু না কিছু প্রোগ্রাম আপনারা এখানে আসলে দেখতে পারবেন। এবার আসেন মালয়েশিয়ার নাইট লাইফের একটা ধারণা আপনাদেরকে দেই। আমরা এখন রয়েছি শহরের বুকিত বিন্তাং এরিয়াতে। আগেই বলেছি এটাই কুয়ালালামপুরের ট্যুরিস্ট এরিয়া। কুয়ালালামপুরের অধিকাংশ ট্যুরিস্ট এই এলাকাতেই অবস্থান করে, তাই এই জায়গাটাই কুয়ালালামপুরের সবথেকে হ্যাপেনিং প্লেস। প্রতিদিন রাতে হাজার হাজার মানুষ এখানে একত্রিত হয় এবং প্রায় গভীর রাত পর্যন্ত মানুষের সমাগম থাকে। অসংখ্য শপিং মল, রেস্টুরেন্ট, বার সহ ট্যুরিস্টদের এন্টারটেনমেন্টের সকল ব্যবস্থাই এখানে রয়েছে। পরদিন সকালবেলা আমরা রওনা হয়ে গেলাম বাতু কেভ দেখার উদ্দেশ্যে। বাতু কেভ কুয়ালালামপুর সিটি সেন্টার থেকে 15 কিলোমিটার উত্তরে গাম্বক জেলায় অবস্থিত চুনা পাথরের একটি গুহা।
গুহা কমপ্লেক্সে ঢুকলেই চোখে পড়বে হিন্দু দেবতা কার্তিকের বিশাল এক মূর্তি। কংক্রিটের তৈরি গোল্ড পেইন্টেড এই মূর্তিটি 140 ফুট লম্বা, যা মালয়েশিয়ার সবথেকে বড় স্ট্যাচু হিসেবে পরিচিত। বাতু কেভ বিখ্যাত এর 272টি রঙিন সিঁড়ির জন্য। গুহার কেন্দ্রস্থলে অবস্থিত মন্দিরে যেতে হলে এই সবগুলো ধাপ পার করে আপনাকে যেতে হবে। সাধারণ মানুষের জন্য ব্যাপারটা মোটেও সহজ না, কারণ গুহায় ঢুকতে হলে আপনাকে প্রায় 30 তলা বিল্ডিংয়ে পায়ে হেঁটে ওঠার মতো কষ্ট করতে হবে। বাতু কেভ থেকে বের হয়ে আমরা চলে গেলাম এমআরটি স্টেশনে। সেখান থেকে মিড ভ্যালি যাওয়ার ট্রেনে উঠে পড়লাম। মিড ভ্যালি থেকে 2 কিলোমিটার ট্যাক্সিতে করে চলে আসলাম থিয়েন হো টেম্পলে। এটা সাউথ ইস্ট এশিয়ার সবথেকে বড় টেম্পলগুলোর মধ্যে একটি। এই চাইনিজ টেম্পলটি 1987 সালে নির্মাণ করা হয়েছিল। এখানে সমুদ্র দেবতার মাজুর উপাসনা করা হয়। চমৎকার ফটোজেনিক এই টেম্পলটিতে ধর্মীয় পবিত্রতা রক্ষা করে সকল ধর্মের মানুষের প্রবেশাধিকার রয়েছে। কুয়ালালামপুর আসলে শুধুমাত্র ছবি তোলার জন্য হলেও এই জায়গা থেকে একবার ঘুরে আসতে পারেন। থিয়েন হো টেম্পল ঘুরে দেখে আমাদের গন্তব্য কুয়ালালামপুরের অন্যতম বড় টুরিস্ট আকর্ষণ ন্যাশনাল মস্ক। প্রায় 13 একর জায়গা নিয়ে নির্মিত এই মসজিদ এতটাই বড় যে এখানে প্রায় 15,000 মানুষ একসাথে নামাজ পড়তে পারে। মূল ভবনে এসে জুতা খুলে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে দেখলাম যথারীতি প্রচুর বিদেশি পর্যটক রয়েছে। অন্য ধর্মাবলম্বী বিদেশিরা পুরো মসজিদ জুড়ে ঘোরাঘুরি করছে। সেখানে নামাজের সময় একই জামাতে ভিন্ন জায়গায় নারী ও পুরুষ নামাজ আদায় করছে। বিভিন্ন জায়গায় ইসলাম ধর্ম পালনের রীতি রেওয়াজ সহজ ভাষায় লিপিবদ্ধ করা রয়েছে এবং ট্যুরিস্টরা সেগুলো পড়ছে। মূল নামাজের জায়গার একটা নির্দিষ্ট এলাকা পর্যন্ত ঘুরে দেখার সুযোগ পাচ্ছে। দেখে খুব ভালো লাগলো। পশ্চিমা দেশগুলোর মধ্যে যে ইসলামোফোবিয়া রয়েছে সেগুলো দূর করার জন্য ভালো একটা উদ্যোগ দেখতে পেলাম। সব কিছু মিলে মালয়েশিয়ার ন্যাশনাল মস্ক আমাদের মনে জায়গা করে নিল। মসজিদ থেকে বের হলেই বৃষ্টি শুরু হয়ে গেল, তাই আজকের ঘোরাঘুরি শেষ করে একটা ট্যাক্সি নিয়ে হোটেলের দিকে রওনা হয়ে গেলাম। পরদিন সকালে উঠে আমাদের গন্তব্য সরাসরি এয়ারপোর্ট। আমরা বাংলাদেশে ফিরে যাচ্ছি। তবে তার আগে মালয়েশিয়া ঘুরতে আপনাদের কত টাকা খরচ হতে পারে সে ব্যাপারে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। আমাদের মালয়েশিয়া ভ্রমণ ছিল 5 রাত 6 দিনের। প্রথম 3 রাত আমরা ছিলাম লাঙ্কাউইতে এবং পরের 2 রাত 3 দিন কুয়ালালামপুরে। যারা মালয়েশিয়ার ট্যুরের আগের অংশটি মিস করেছেন তারা এই ভিডিও শেষে আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারেন। ঢাকা কুয়ালালামপুর ঢাকার এয়ার টিকিট সাধারণত 35 থেকে 40,000 টাকার মধ্যে হয়ে থাকে। ভাগ্য ভালো থাকলে আরও কমেও পড়তে পারবে। কুয়ালালামপুর থেকে লাঙ্কাউই এয়ারে যাতায়াত 3 থেকে 4,000 টাকার মধ্যে হয়ে যাবে। তার মানে 38,000 টাকার মধ্যে ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক সব ফ্লাইটের টিকিট হয়ে যাচ্ছে। হোটেল ভাড়া 3,500 টাকা করে 5 দিনে খরচ হয়েছে সর্বমোট 17,000 টাকা। অর্থাৎ সম্পূর্ণ ট্যুরে জনপ্রতি হোটেলে খরচ হয়েছে 8,500 টাকা করে। এখানে খাওয়া দাওয়া অনেক সস্তা। মুসলিম দেশ, হালাল হারামের কোনো বিষয় নেই। খাওয়া দাওয়া এবং আনুষঙ্গিক ঘোরাঘুরির পিছনে 5 দিনের জন্য 4 থেকে 5,000 টাকা বাজেট রাখলে আরামে হয়ে যাবে। তো সব কিছু হিসাব করলে 50,000 টাকার মতো বাজেট নিয়ে ঢাকা থেকে সম্পূর্ণ এয়ারে 5 রাত 6 দিনের জন্য মালয়েশিয়া ঘুরে আসতে পারেন আমাদের মতো। আর একটু হিসাব করে চললে আরও কমেও ঘুরে আসা সম্ভব। মোটামুটি এই ছিল আমাদের এবারে মালয়েশিয়া ট্যুর। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। আমরা সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করে থাকি। তো আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।